তো ইদানিংকালে আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর নিচে খুব বেশি কমেন্ট একটা বিষয়ে আসছে যে আমি অল্প বয়সে জিএনএম না করে এএনএম করেছি, এটা আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি। হ্যালো এভরিওয়ান, আই এম বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালীস লাইফস্টাইল নার্সিং। তো অনেকের মতে আমি এএনএম নিয়ে নাকি অনেক বড় ভুল করেছি জীবনে, আমি এএনএম নিয়ে নাকি পস্তাচ্ছি এখন। তো সত্যি কি আমি এএনএম ট্রেনিংটা করার পর এখন আফসোস করছি যে কেন আমি জিএনএম ট্রেনিংটা করলাম না। তো চলো এই বিষয়ে ডিসকাস করব এবং তারপরে একটা কমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে কমেন্টটা করা হয়েছে আমার ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা স্কিপ না করে দেখবে। প্রত্যেকবারের মতো এবার বলছি, যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব এএনএম রিলেটেড। এবং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শুরু করে কেউ কমেন্ট বক্সে কমেন্ট করতে যেও না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরেই তোমরা কমেন্টটা করো। তো যে কমেন্টের কথা আমি তোমাদেরকে বলছিলাম যে আমার ভিডিও নিচে এসছে, তো সেই কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নাও। তো এই কমেন্টে মেনলি এটাই বলা হয়েছে যে কেউ এএনএম ট্রেনিংটা করো না, তোমরা সবাই জিএনএম ট্রেনিংটা করো, কারণ জিএনএমের ফিউচার ব্রাইট, অনেক দূর যেতে পারবে ভবিষ্যতে, স্যালারি বেশি। এগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু একজন কমেন্ট করেছে যে কেউ এএনএম ট্রেনিংটা করো না, সবাই জিএনএম ট্রেনিংটা করো। এই কমেন্টটাতে অনেকে আবার লাইকও দিয়েছে। তো তাই ভাবলাম যে এই টপিকে ভিডিও করা আমার খুবই দরকার, তোমাদের চয়েস ট্রেনিংয়ের আগে, তোমাদের কাউন্সেলিংয়ের আগে। আমার ভিডিও অনেক স্টুডেন্ট দেখে, তার মধ্যে অনেকে আছে যারা কোনো রকম গাইডেন্স পায়নি, শুধুমাত্র ইউটিউবের থ্রুতে এক্সামের ফর্ম ফিল আপ করেছে এবং সেখান থেকে নিজেরা প্রিপারেশন নিয়েছে, নিজেরা এক্সাম দিয়েছে এবং তাদেরকে গাইড করার মতোও কেউ নেই যে সে এএনএম করলে ভালো হবে নাকি জিএনএম। অনেক বোন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে, এমন অনেক বোন আছে। তো তাদের জন্য মেনলি আমার এই ভিডিওটা করা, যে তারা যেন ঠিক ডিসিশনটা নেয় কাউন্সেলিংয়ের আগে। এই কমেন্টগুলো দেখে বা আরও অনেক ভিডিওগুলো দেখার পর তারা যেন ডিমোটিভেট হয়ে না পড়ে যে এএনএম যারা করতে চাইছে তাদেরকে এএনএম করা ঠিক হবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। হ্যাঁ, তোমরা এটাও বলতে পারো যে এএনএম এবং জিএনএম নিয়ে এই ভিডিওটা, যে কোনটা তোমরা করবে তোমাদের চয়েস লিংয়ের আগে আমি আরও একটা এই টপিকে ভিডিও দিচ্ছি। তো প্রথমে আমি বলি, আমি এইচএস দেওয়ার পর 2021-এ এইচএস দিয়েছিলাম এবং তারপরে এইচএস পাস আউট করার পরই কিন্তু আমি এক্সামটা দিয়েছিলাম এবং সেখান থেকে ফার্স্ট কাউন্সেলিং চান্স পাওয়ার পর আমি এএনএম ট্রেনিং 2 বছরে কমপ্লিট করার পরে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আমি জব পেয়ে গেছি এবং এখন আমি জবটা করছি। এবার বলি, যারা বলছে যে জিএনএমের কথা, যে জিএনএম করিনি পস্তাচ্ছি, আর এএনএম করে আমি এখন জব করছি। আমি যদি জিএনএম করতাম তাহলে আমার এখনও ট্রেনিং চলতো, মানে ইন্টার্নশিপ চলতো। এবং তারপরে তোমরা এখন পরিস্থিতি তোমরা জানো যে জিএনএম করার পর 1 বছর 2 বছর মিনিমাম বসে থাকতেই হবে, কারণ এর আগের ব্যাচগুলো বসে আছে, এখন তাদের চাকরি হয়নি। তো আমি এর আগের ভিডিওতেও আমার কেন এএনএম করা হয়েছে, কেন করেছি সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো তারপরেও এখানে আমি ছোটো করে বলছি যে আমার ফ্যামিলি থেকে, আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, সেখান থেকে দাঁড়িয়ে আমি ট্রেনিং করার পর 2 বছর 3 বছর বসে থাকবো, এটা কোনো মতেই মানা যায় না। গ্রামের দিক থেকে তো আরোই যায় না। সেখান থেকে আমি বলবো যে আমি এএনএম করে ঠিক করেছি এবং এখন আমি জব করছি এবং ফ্যামিলির পাশেও দাঁড়িয়েছি, কারণ আমি আমার বাবার পরে আমার ফ্যামিলিতে ইনকামের মেম্বার, কারণ আমার ভাইয়েরা আমার থেকে অনেক ছোট। তো আমি যদি জিএনএম করে আবার 3 বছর বসে থাকতাম তাহলে সম্পূর্ণ প্রেশারটা যেত আমার বাবার ওপর, এবং সেই মানুষটা খেটে আমাকে পড়াতো, আমাকে বসিয়ে খাওয়াতো সেই 3 বছর আবার, এবং আমার ভাইরা আছে, সংসার আছে। তো এইটা আমি জেনে বুঝে ডিসিশানটা নিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি চাকরি করতে চাই, ইনকাম করতে চাই। তো আমার মেইন উদ্দেশ্য এটাই ছিল যে আমি ইনকাম করব। তো সেই জন্যই আমার এএনএমটা করা। আর প্রথম যে পয়েন্টটা তোমাদেরকে বললাম যে আমি এখন এএনএম করার পর চাকরি করছি, কিন্তু জিএনএম করলে কিন্তু আমার এখনও ট্রেনিং শেষ হতো না। এগুলো বা এই কমেন্টে যে পয়েন্টগুলো তোমাদেরকে বলা হয়েছে এএনএম এবং জিএনএমের মধ্যে ডিফারেন্স করার জন্য, আমি সেই পয়েন্টগুলোর ওপরই কিন্তু এই ভিডিওটা করব। তো ফার্স্ট অফ অল যেটা বলেছে যে এএনএম করলে ফিউচার ব্রাইট নয়, এএনএম করলে ফিউচারে কোনো প্রমোশন নেই। হ্যাঁ, এটার সঙ্গে আমি একমত, এএনএম করলে ফিউচারে কোনো প্রমোশন নেই। তারপরে বলেছে এএনএমের যে স্যালারি সেটা জিএনএমের থেকে অনেকটা কম। হ্যাঁ, আমি এটাও মানছি এএনএমের স্যালারি জিএনএমের থেকে অনেকটা কম। এরপরে এটাও মানছি যে যেটা বলেছে কমেন্টে যে এএনএমের চাকরিতে কিন্তু অনেকটা প্রেশার জিএনএমের থেকে। আমি এটাও মানছি এএনএমের চাকরিতে অনেকটা প্রেশার জিএনএম চাকরির থেকে। এবং আমি এটাও মানছি এএনএম চাকরিতে কোনো হায়ার স্টাডি তেমনভাবে অপশন নেই। জিএনএম করলে কিন্তু তারপরে হায়ার স্টাডি হয়, প্রমোশন হয়, এটা কিন্তু বলা হয়েছে কমেন্টে। তো আমি এটাই বলবো যে দেখো, ফিউচারে তো অনেক কিছু হওয়ার কথা অনেকে বলছে, কিন্তু সেটা
হতে গেলে বা সেই পজিশনে যেতে গেলে যে কতটা স্ট্রাগল আছে বা আরও কতটা নিজেকে স্টাডি করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে এবং কতগুলো ইয়ার লাগবে, সেটাতে কিন্তু খুব বেশি ফোকাস করা হচ্ছে না, যে সেটা কিন্তু চট করে হয়ে যাবে না। যেমন আমি তোমাদেরকে বলি যে দেখো, এএনএম করার পর কিন্তু আমাদের পোস্টিংয়ের আগে কোনো রকম ইন্টারভিউ হয় না, কোনো রকম নাম্বারের উপর ডিপেন্ড করা হয় না। এএনএমের সময় কিন্তু মাধ্যমিকের নাম্বার, এইচএসের নাম্বার কোনো কিছুর ওপর নির্ভর করা হয় না। তোমার কিন্তু ট্রেনিং করার পর ডাইরেক্ট পোস্টিং হয়ে যাবে। কিন্তু তোমার জিএনএম করার পর তো অলরেডি এখন 2 বছর 3 বছর বসে থাকতেই হচ্ছে, সেটা তো বসে থাকতে হচ্ছে। প্লাস তার উপর কিন্তু জিএনএমের যে পোস্টিং প্রসেস বা তোমাদের জিএনএমের জয়নিংয়ের সময় কিন্তু ইন্টারভিউ প্রসেস চালু হয়েছে। ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু সেইটাতে পাস করে তারপরে তোমাকে কিন্তু জয়েন করানো হবে, এবং সেইখানে কিন্তু মাধ্যমিকের এবং এইচএসের নাম্বারটাও ডিপেন্ড করে। প্লাস তোমাদের এই 3 বছরের যে নাম্বারটা হবে ট্রেনিংয়ের, সেটাও কিন্তু ডিপেন্ড করছে। এবং এটা তো করতেই হচ্ছে জেএনএমদের। এবং তোমরা ভাবো যে আমাদের কিন্তু এএনএমের কোনো প্রাইভেট ইনস্টিটিউট নেই, মানে যে কজনকে সিলেকশন করা হবে সেই কজনকে ট্রেনিং করিয়ে চাকরি দেওয়া হবে। এবং সেখানে তোমার এরকম একদম ভাবারই প্রয়োজন নেই যে আমি ট্রেনিং করবো চাকরি পাবো কি না, তুমি কিন্তু চাকরিটা পাবে। কিন্তু জিএনএম করার পর তোমরা দেখো, তোমরা বেশিরভাগ জন এখন কেন প্রত্যেকে কিন্তু জিএনএম করার পর বসে থাকছে 3 বছর পর্যন্ত, 2 থেকে 3 বছর পর্যন্ত। এবং এই যে বসে থাকা, এই সুযোগে কিন্তু এখানে কি হচ্ছে, যারা বাইরে থেকে ট্রেনিং করে আসে, মানে ব্যাঙ্গালোর, কর্ণাটক, এই সমস্ত জায়গা থেকে যারা জিএনএম করে আসে তারা কিন্তু ব্যাঙ্গালোর থেকে বা কর্ণাটক থেকে নার্সিং ট্রেনিং করে আসার পর এই যে 3 বছর কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, সেই সুযোগে কিন্তু তারা কী করছে, তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে কিন্তু কাজ করছে। এবং সেইখানে 3 বছর চাকরি করার পর তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও পেয়ে যাচ্ছে। তাহলে ভাবো, তোমাদের সঙ্গে মানে তোমাদের যখন রিক্রুটমেন্টটা বেরোবে, তখন কিন্তু শুধুমাত্র যে তোমরা গভর্নমেন্ট থেকে ট্রেনিং করেছো তারা শুধু যে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু নয়, তোমরা অ্যাপ্লাই করবে প্লাস সেই যে ইয়ারটা আছে, সেই তোমাদের ব্যাচ, সেই ব্যাচের থেকে কর্ণাটক থেকে বা ব্যাঙ্গালোর থেকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত প্রাইভেট থেকে যারা নার্সিং ট্রেনিং করেছে সমস্ত স্টুডেন্ট কিন্তু এলিজিবল হয়ে যাবে সেখানে অ্যাপ্লাই করার জন্য। এবং তুমি সেখানে ভাবো যে সেখানে কতটা হিউজ পরিমাণে তোমার আরও একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে। সেখানে আবার এইচএসের নাম্বার, মাধ্যমিকের নাম্বার তো ডিপেন্ড করছেই। এবং প্রাইভেট থেকে তোমরা জানো যে সেখানে কেমন নাম্বার দেওয়া হয়, তাদের নাম্বারটা কত বেশি হয় তাদের যে ট্রেনিং করেন। তো এখান থেকে ভাবলেও কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু এএনএমে যতটা সহজ, ট্রেনিং করার পর জিএনএম একটু হলেও কিন্তু তোমাকে অনেকটাই কম্পিটিশন করতে হয়। এবং কি জয়নিংয়ের সময় তোমাদের কী হচ্ছে, এই যে 3টে বছর অ্যাটাচ থাকছো না, তোমরা ফিল্ডে কাজ করছো বা সিএইচ হয়ে যখন ফিল্ডে কাজ করতে হবে, এবং যদি বেসরকারিতে করো তাহলে বেসরকারি হাসপাতালে তোমাকে কাজ করতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে তোমার কিন্তু সেভাবে আর বইয়ের সঙ্গে অতটা অ্যাটাচ থাকা হবে না, বা যতটা শিখে এসেছি আমরা ততটা কিন্তু আমাদের মাথায় থাকবেই না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের আবার কিন্তু সেই সমস্তটা তোমাদের জয়নিংয়ের আগে কিন্তু আবার পড়াশোনা করতে হবে ভালো করে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। তো হ্যাঁ, তোমাদের জিএনএম করার পর জয়নিংয়ের আগেও যেমন একটা কম্পিটিশন থাকছে, তেমনই কিন্তু তোমাদের যে সিএইচও হওয়ার যে একটা এখন রাস্তা খোলা আছে, সেখানেও কিন্তু অনেকটাই কম্পিটিশন থাকছে। এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক এবং এইচএসসি নাম্বারটা ডিপেন্ড করছে জিএনএম করলে। তো এটা মাথায় রেখেই সবাই একটু চয়েসটা করবে, যাদের মাধ্যমিক এইচএসসি নাম্বার কেমন আছে তার উপর ভিত্তি করে। বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তো এইটা তো গেলাম আমরা শুধুমাত্র জয়নিং প্রসেসটা বললাম আমি এএনএম এবং জিএনএম এর। চাপের কথা বলেছে কমেন্টাতে দিদিটা যে আমাদের চাকরিতে অনেক চাপ। তো চলো, তো হ্যাঁ, আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি ভিডিও করে যে হ্যাঁ, এএনএম এর চাকরিতে অনেকটা চাপ, কারণ আমাদের ওপরে সবটা থাকে। যদি আমার এরিয়াতে যদি কোনো রকম কোনো কিছু হয় তাহলে সব দায়ভার কিন্তু আমার ওপরে এসেই পড়বে। এটা একটা যেমন সত্যি চাপ থাকে, কিন্তু জিএনএম করলে কিন্তু তেমন চাপটা থাকে না। তোমার ডিউটি আওয়ার শেষ, তোমার কিন্তু রিপোর্টের ঝামেলা থাকবে না। এবং সেখানে যদি কোনো পেশেন্টের কিছু হয়েও যায় তোমার ডিউটি আওয়ার্সের পরে, সেখানে কিন্তু তোমার কোনো দায় থাকবে না। তো এখান থেকে তুমি একটা বলতেই পারো যে চাপটা কিন্তু জিএনএম করার পর স্টাফ নার্সে অনেকটাই কম। কিন্তু জিএনএম করার পর স্টাফ নার্স না হয়ে যদি সিএইচও হওয়া যায়, তাহলে কিন্তু দেখবে যে এএনএমদের যেমন চাপ, সিএইচওরও কিন্তু সেম চাপ। মানে আমাদের এরিয়াতে সিএইচওর এরিয়া এবং এএনএম এরিয়া তো ভাগার হবে না, একই এরিয়াতে তো কাজ করবে দিদিরা, একটা সেন্টারের আন্ডারে যারা থাকবে। তো তাদের এরিয়াতে যদি কিছু হয় তাহলে তো সেই এরিয়ার আশা দেবী প্লাস এএনএম প্লাস সিএইচও সবাইকে কিন্তু সেই দায়ভারটা নিতে হবে। তো হ্যাঁ, আমাদের ফিল্ড ওয়ার্কে কিন্তু অনেকটাই চাপ। অনেকে বলে যে আমাদের চাকরিটা নাকি গ্রুপ ডির চাকরি। তো আমি আমার প্লে স্লিপ যেটা আছে সেখানে দিয়ে দিচ্ছি যে আমাদের গ্রুপ ডি নয়, আমাদের চাকরি কিন্তু গ্রুপ সির চাকরি। তো এটাও একটা ক্লিয়ার করলাম। আর স্যালারি ডিফারেন্স যেটা বলছে, হ্যাঁ অবশ্যই স্যালারি ডিফারেন্স থাকছে। এইবার বলি হায়ার স্টাডি নিয়ে, যেটা সবাই ফোকাস করছে ভিডিওতে, যে জিএনএম করলে হায়ার স্টাডি করতে পারবে। এটা তোমরা সবাই জানো যে জিএনএম করলে তোমাদের হায়ার স্টাডির অনেক অপশন আছে, তোমাদের প্রমোশন হবে। এএনএম করলে কিন্তু হবে না, এটা কিন্তু বাস্তব। এবং এটাই সবাই তুলে ধরছে। হ্যাঁ, স্বাভাবিক এটা তুলে ধরা, কারণ সবাই চায় সবার ভবিষ্যৎ আরও ব্রাইট হোক, আরও অনেক দূর যাক। সাপোজ ধরো আমি যেমন 18তে ট্রেনিংয়ে ঢুকেছিলাম, আমি যদি জিএনএম করতাম তাহলে কী হতো, 18তে ঢুকেছিলাম, 19, 20, 21 আমার ট্রেনিংটা শেষ হতো, 21, এবং তার ধরতে গেলে 3 বছর পরে আমি চাকরি পেতাম, 21, 22, 23, 24, মানে 24 বছর বয়সে আমি চাকরিটা পেতাম। এবং
এই যে হায়ার স্টাডি কথা সবাই বলছে, কিন্তু কেউ কি বলছে যে জিএনএম করার পর কত বছর পর তুমি বিএসসি নার্সিংটা করতে পারবে, কত বছর এক্সপিরিয়েন্স লাগবে তারপরে বুঝতে পারবে। তো জিএনএম করার পর আমি বললাম 24-এ আমার চাকরি হতো জিএনএমে, তাহলে 3 বছর কিন্তু চাকরি করতে হবে। জিএনএম পাওয়ার পরেও 3 বছর চাকরি করে তবেই কিন্তু তুমি বিএসসি নার্সিংয়ে বুঝতে পারবে। তো 24-এ আমি চাকরিটা পেলাম, 25, 26, 27, যে আমি যেটা বললাম তোমাদেরকে যে 27 বছর বয়সে গিয়ে আমি কিন্তু বিএসসি নার্সিংটা করতে পারবো। এবং সেখানে গিয়ে কিন্তু সেই সময়ই যে আমি সেইবারই এক্সাম দিয়ে সেইবার চান্স পেয়ে যাবো এটা নাও হতে পারে, আমাকে আবার দিতে হতে পারে। সে গিয়ে আমি ধরলাম 27 বছর বয়সে গিয়ে তুমি চাকরির চান্সটা পেয়ে গেলে, এবং সেখান থেকে গিয়ে তোমাকে আবার ট্রেনিং করতে হবে 3 বছর, মানে 28, 29, 30, মানে তোমার 30 বছর বয়স হচ্ছে সেই তোমার ট্রেনিং কমপ্লিট করতে। এবং তো একবার এটাও ভাবো যে তোমাদের যখন স্টাফ নার্স হিসেবে নিযুক্ত হবে তোমরা, তখন কিন্তু তোমাদের নাইট, মর্নিং, ইভিনিং এভাবে কিন্তু ডিউটি শিডিউল পড়বে, মানে সপ্তাহে তোমাদের নাইটও থাকবে, ইভিনিংও থাকবে এবং মর্নিংও থাকবে। তো এইভাবে তোমার কিন্তু ডিউটি করতে হবে, এবং তার মাঝখান থেকে তুমি যে জিএনএম করবার বাড়ির কাছে পোস্টিং পাবে এটা তো মানে সম্ভবই না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবার দূরেই পোস্টিং হয়। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বাইরে থাকতে হবে, তোমাকে নিজে রান্নাবাড়ি করে খেতে হবে, তোমাকে ডিউটি করতে হবে, এবং তারপরে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে তোমাকে বিএসসি নার্সিং পড়ার জন্য। অনেক দিদিরাই আমি দেখেছি যাদের এই জিএনএমটাই কিন্তু অনেক বছর তারা করছে, কারণ তাদের এই যে বয়স পিরিয়ডটা এর মধ্যেই কিন্তু তাদের বিয়ে হয় এবং বেবি হয়, এবং তারপরে কিন্তু সেই যে প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা সেটা আর তাদের মধ্যে থাকে না, খুব কম জনের মধ্যে থাকে সেই জেদটা যে আমাকে করতে হবে, আমাকে ডিগ্রি বাড়াতে হবে। তো এটাই কিন্তু ব্যাপার যে সব কিছু সামলে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে, তারপরেই কিন্তু তোমরা চান্স পাবে। এবং আমার লাইফে আমার মনে হয় যে আমি অল্প টাকা কামাই, কিন্তু আমি যদি ফ্যামিলির সঙ্গে থাকতে পারি, আমি সমস্ত ইভেন্ট, সমস্ত উৎসব যদি আমি সেলিব্রেট করতে পারি বা ফ্যামিলির পাশে থাকতে পারি, তাহলে আমার সেই উপার্জনেও কিন্তু আমার মনে হয় যে আমি হ্যাপি থাকতে পারবো। কিন্তু একজন জিএনএম দিদিরা যারা স্টাফ নার্সের কাজ করে তাদের কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাদের পুজোর সময় কিন্তু তাদের নাইট ডিউটি করতে পারে, অনেকের পরে তাদের কিন্তু সেইভাবে ছুটি পাওয়া যায় না। আমরা যেমন এএনএম ট্রেনিং করে চাকরি করছি, আমাদের কিন্তু 9টা থেকে 3টে পর্যন্ত ডিউটি আওয়ার্স, এবং তারপরে আমরা পুরো রাত ফাঁকা, মানে বিকেল থেকে ফাঁকা আছি। যদি বাড়ির পাশে পোস্টিং হতো তাহলে কিন্তু আমাদের ছুটি নেওয়ার প্রয়োজনই পড়তো না, আমাদের কিন্তু এই ডিউটি আওয়ার্সের বাদেই আমাদের বাড়ির ফ্যামিলির উৎসবে বা কোনো প্রোগ্রামে কিন্তু আমরা অ্যাটেন্ড করতেই পারতাম। শুধুমাত্র দূরের ডিস্ট্রিক্টে আমাদের পোস্টিং হয়েছে জন্যই কিন্তু আমাদের এতবার করে ছুটি নিয়ে নিয়ে বাড়ি যেতে হচ্ছে। এবং এটাই আমার তোমাদেরকে বলার আজকে। এখন তোমরা কমেন্ট করতে পারো। তো আমি শেষ মুহূর্তে এসে তোমাদেরকে বলবো এটাই, যাদের একটা করে বাচ্চা আছে, যারা শুধুমাত্র নিজের পায়ে দাঁড়াতে চাওয়ার জন্য চাকরিটা করতে চাইছো, পরে ফার্দার কোনো স্টাডি করার কোনো ইচ্ছে নেই, এবং সমস্ত কিছু ফ্যামিলি প্রোগ্রাম বা লাইফের সমস্ত কিছু তোমরা এনজয় করতে চাও, এবং ফ্যামিলির পাশে থাকতে চাও, বাড়ির কাছে থাকতে চাও, তাহলে কিন্তু এএনএমটা তোমাদের জন্য বেস্ট। এবং যারা ফার্দার স্টাডি করতে চাও, একদমই আমি যেটা বলছি যে যাদের ফিউচারে স্টাডি করার ইচ্ছে আছে, ফিউচারে তোমাদের আরও ডিগ্রি বাড়ানোর ইচ্ছে আছে, তাদের জিএনএম করলে বেশি সুবিধা হবে। আমার মনে হয় তারা জিএনএম করলে লাভবান হবে। শেষ মুহূর্তে আমার এটাই বলার যে কদিন পর তোমাদের কাউন্সিলিং, এবং সেখানে তোমাদের এএনএম নেবে না জিএনএম নেবে তোমাদেরকে স্থির করতে হবে। এবং সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা, কারণ অনেকে কমেন্ট করছে, বলছে ফিউচার স্টাডি আছে অনেক কিছু। হ্যাঁ, আমি জানি আছে, ফিউচারে অনেক কিছু করতে পারবে জিএনএম করলে, কিন্তু সেটা করাটা যে কতটা ডিফিকাল্ট বা কত কিছু স্যাক্রিফাইস করে করতে হবে, বা তোমাকে কতটা নিজের ওপর সবসময় মোটিভেট থাকতে হবে, সেটাও কিন্তু নির্ভর করছে। তো এটাই বলবো, যারা ফার্দার স্টাডি করতে চাও, হায়ার স্টাডি করতে চাও, তারা এই জিএনএমটা করলে আমার মনে হয় ভালো হবে। এবং যাদের স্যালারি নিয়ে প্রবলেম হবে তারাও জিএনএমটা করতে পারো একটু ভালো স্যালারির জন্য। যারা বিবাহিত, বাড়ির কাছে থাকতে চাও, 9টা থেকে 3টে ডিউটি করতে চাও, আবার বাড়িতে ফিরতে চাও সমস্ত দিন, তারা কিন্তু এএনএমটাকে প্রেফার করতে পারো। ফ্যামিলির পাশেও থাকতে পারবে, একটা ফ্যামিলিতেও থাকতে পারবে, এবং ফ্যামিলিতে সাপোর্টও দিতে পারবে, এবং নিজের শখগুলোও কিছু হলেও পূরণ করতে পারবে। তো অল্পর মধ্যে যারা খুশি থাকতে চাও ফিউচারে, তাদের জন্য এএনএমটা বেস্ট। যেমন আমার মতো, আমি যেমন অল্পতেই খুশি থাকতে পছন্দ করি, মানে যেটুকুনি আছে সেটুকুনির মধ্যে যেন হয়ে যায়, আমি বেশি টাকা ইনকাম করবো, সেই জন্য এত বছর, মানে 3 বছর আমার হচ্ছে, 4 বছর, প্রায় 3.5 বছর আমি বাড়ির বাইরে আছি। আমি আর বাড়ির বাইরে থাকতে পারবো না। যারা অল্পতে খুশি, যারা ফিউচারে অল্পতে খুশি থাকতে চাও, তারা জিএনএমটা না করে এএনএমটা করতে পারো। আর যাদের ফার্দার স্টাডি করার ইচ্ছে, তারা তোমরা কিন্তু জিএনএমটা করতে পারো। তো হ্যাঁ, এই জন্য এই ভিডিওটা করার। এরপরে তোমাদের নিজস্ব মতামত আছে, আর আমাকে এই ভিডিওর নিচে কিন্তু তোমরা কমেন্টে জানাবে তুমি এএনএম করবে না জিএনএম করবে। যদি এএনএম করতে চাও কেন করবে, আর যদি জিএনএম করতে চাও কেন করবে, সেটাও কিন্তু কমেন্টে আমাকে লিখে জানিয়ে দেবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর কী টপিকের পরে ভিডিও তোমরা ফার্স্টে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর কেন এএনএম করবে সেটার কারণ দেবে, আর কেন জিএনএম করতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।